বিটিভি বা বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় ১৯৬৪ সালে। সেই সময় বিটিভির নাম ছিল পিটিভি বা পাকিস্তান টেলিভিশন। কারণ বাংলাদেশ সেই সময় পাকিস্তানের অংশ ছিল। সেই সময় খুব কম মানুষের বাসায় টিভি ছিল, বাট হাতে গোনা যে কয়েকজন মানুষের বাসায় টিভি ছিল, তাদের কাছে একটা পরিচিত মুখ ছিলেন মারদুকাই কোহেন সাহেব। সেই সময় বিটিভিতে দিনে একবার খবর প্রচার হইতো, আর সেই খবরটা পাঠ করতেন বা সংবাদ পাঠ করতেন মারদুকাই কোহেন সাহেব, এক ভদ্রলোক, যিনি ইংরেজি, বাংলা এবং উর্দু এই ৩টা ভাষায় এক্সপার্ট ছিলেন, এবং এই ৩ ভাষাতেই সেই সময় বিটিভিতে সংবাদ পাঠ হইতো। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, এই মারদুকাই কোহেন সাহেব উনি একজন ইহুদি, তাও আবার ইউরোপ, আমেরিকা বা মধ্যপ্রাচ্য থেকে হঠাৎ করে উড়ে এসে বিটিভির উপস্থাপক হয়ে যাওয়া কোনো ইহুদি না। তার পূর্বপুরুষরাও এই বাংলাদেশে বসবাস করা ইহুদিই ছিলেন। বাপ দাদাদের আমল থেকেই তারা বসবাস করতেন রাজশাহীতে। ইনফ্যাক্ট মারদুকাই কোহেন সাহেবের জন্ম রাজশাহীতেই হয়, এবং তিনি পড়াশোনা করেন রাজশাহী কলেজিয়েট স্কুলে। বলা হয়ে থাকে তিনি হচ্ছেন বাংলাদেশে সর্বশেষ ইহুদি পাবলিক ফিগার যাকে সবাই চিনত, কারণ তিনি বিটিভিতে খবর পাঠ করতেন। এছাড়াও তিনি বেশ কিছু বাংলা সিনেমায় অভিনয় করেন। বিশেষ করে সিরাজউদ্দৌলা নামক একটা সিনেমায় তিনি ফরাসি যে কমান্ডার ছিলেন তার চরিত্রে অভিনয় করেন। বাট মারদুকাই কোহেন সাহেব তো একজন পপুলার মানুষ। এই পপুলার মানুষের বাইরেও সাধারণ অনেক ইহুদি কিন্তু বাংলাদেশে একসময় বসবাস করত, এবং বাংলাদেশে ইহুদিদের ২০০ বছরেরও বেশি সময়ের ইতিহাস রয়েছে। তো ইহুদিদের নিয়ে আমাদের অনেক কৌতূহল। ইহুদি বলতে আমরা বুঝি ইউরোপ, আমেরিকায় বসবাস করা মানুষ, বা খুব কাছাকাছি হইলে হয়তো মধ্যপ্রাচ্যের মানুষ। কিন্তু এই যে বাংলাদেশের দীর্ঘ ২০০ বছরের ইতিহাস ইহুদিদের, আমার কাছে মনে হলো যে এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলি, কারণ ব্যাপারটা আমার কাছে খুব ফ্যাসিনেটিং লাগছে। তো আমি আজকে ইহুদিদের বাংলাদেশে ২০০ বছরের ইতিহাস, বিশেষ করে কিভাবে তারা বাংলাদেশে আসে, তারা কোথায় বসবাস করত, কি ধরনের কাজকর্ম করত, তাদের সমাজ ব্যবস্থা কেমন ছিল, এবং ফাইনালি কিভাবে এই যে ২০০ বছর ইতিহাস সহ একটা সম্প্রদায়, একটা নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায় কিভাবে বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেল, এই পুরা বিষয়টা নিয়ে আমি কথা বলবো। হোপফুলি ভিডিওটা ইন্টারেস্টিং হবে। বাট মূল ভিডিওতে যাওয়ার আগে একটু বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এবারে চলে মূল আলোচনায় যাওয়া যায়। বাংলাদেশে ইহুদিদের ইতিহাস বুঝতে হইলে আমাদেরকে সবার আগে জানতে হবে ভারতবর্ষে ইহুদিদের ইতিহাস। ভারতবর্ষে ইহুদিদের ইতিহাস শুরু হয় আজ থেকে ৩,০০০ বছর আগে। ইহুদি লোকগাথা অনুযায়ী হযরত সুলাইমান আলাইহিস সালাম, বা ইহুদিরা যাকে কিং সলোমন বলে, তিনি ভারতীয় মসলা খুব পছন্দ করতেন। তার জন্য ভারতীয় মসলা নিতে তৎকালীন সময়ের বনি ইসরায়েলি বা ইহুদি বণিক দল জাহাজে চেপে সমুদ্র পাড়ি দিয়ে দক্ষিণ ভারতে আসতো, এবং দক্ষিণ ভারত থেকে মসলা নিয়ে তারা আবার সুলাইমান আলাইহিস সালামের প্রাসাদে চলে যেত। বাট এটা তো উপকথা, লোকগাথা। প্রকৃতপক্ষে ভারতবর্ষে ইহুদিদের ইতিহাস শুরু হয় আজ থেকে প্রায় ২,০০০ বছর আগে। খ্রিস্টীয় প্রথম শতকে রোমানরা জেরুজালেম এবং তার আশেপাশের অঞ্চল দখল করে নেয়, ইহুদিদের সেকেন্ড টেম্পল অফ সোলোমনকে ধ্বংস করে, এবং ইহুদিদের উপর তারা এত বিরক্ত, এত রাগ ছিল তারা, যে জেরুজালেম এবং তার আশেপাশের অঞ্চল থেকে ইহুদিদেরকে বিতাড়িত করে। প্রাণ বাঁচাতে সেই সময় ইহুদিরা জেরুজালেম এবং তার আশেপাশের এলাকা থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ে। একটা অংশ রাশিয়াতে যায়, একটা অংশ ইউরোপের বিভিন্ন দেশে যায়, কিছু অংশ মধ্যপ্রাচ্যে ইরাক, ইরান, সৌদি আরব এই সমস্ত জায়গায় যায়, একটা অংশ তো আফ্রিকার ইথিওপিয়াতেও যায়। সেই সময়ে ইহুদিদের একটা অংশ সমুদ্র পাড়ি দিয়ে ভারতের বর্তমান কেরালা রাজ্যে চলে আসে। এসে পার্মানেন্টলি এখানে একটা সেটেলমেন্ট বা বসতি স্থাপন করে। তারা নিজেদেরকে পরিচয় দিত মালবার ইহুদি হিসেবে। এই মালবার ইহুদিরাই হলো ভারতবর্ষে প্রথম ইহুদি যারা ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাস শুরু করে, এবং কেরালাকে কেন্দ্র করে তারা একটা ইহুদি সমাজ গড়ে তোলে। বলা হয়ে থাকে ভারতবর্ষে প্রথম ইহুদি প্রার্থনাগার বা সিনাগোগ তৈরি করে এই মালবার ইহুদিরা। ১,০০০ বছর ধরে তারা এই কেরালা বা এর আশেপাশের অঞ্চলেই থাকতো। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে তাদেরকে তেমন দেখা যেত না। ফাইনালি ইউরোপিয়ানরা ১৬শ শতকে যখন ভারতবর্ষে বাণিজ্য করতে আসতে থাকে, ইউরোপিয়ানদের প্রভাব যখন বাড়তে থাকে, তখন ইহুদিরা দেখে যে ইউরোপের সঙ্গে বাণিজ্য করার জন্য ভারতবর্ষের অন্যান্য জায়গার সাথে তাদের যাওয়া উচিত। এই ইউরোপিয়ানদের ইনফ্লুয়েন্সের কারণে পরবর্তীতে কেরালা থেকে ছড়িয়ে পড়ে তারা ভারতের বিভিন্ন রাজ্যে। এইভাবে করেই ১৭৯৮ খ্রিস্টাব্দে প্রথমবারের মতন বাংলায় একটা ইহুদি পরিবারের আগমন ঘটে। তবে সরাসরি ঠিক বাংলাদেশে না, এটা ছিল পশ্চিমবঙ্গে, কলকাতায়। ভদ্রলোকের নাম অ্যারন শ্যালম কোহেন। উনি জাতিতে একজন বাগদাদি বা ইরাক কেন্দ্রিক ইহুদি, বসবাস করতেন মূলত ভারতের গুজরাট রাজ্যের সুরাট শহরে। উনি একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন। একটা সময় তিনি দেখতে পান যে যেহেতু ইংরেজরা তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করে বাংলাকে কেন্দ্র করে, এবং বিশেষ করে কলকাতাকে কেন্দ্র করে, এবং এখানে কাপড়ের বেশ বড় বড় কল আছে, অনেক দামি দামি কাপড় সস্তায় পাওয়া যায়, এবং সহজে এগুলি ইউরোপ সহ বিভিন্ন দেশে পাঠানো যায়। তো এই ব্যবসায়িক কথাবার্তা চিন্তা করে তিনি সুরাট থেকে কলকাতায় এসে
প্রথমবারের মতন তার বাণিজ্যিক কুঠি স্থাপন করেন, ব্যবসা বাণিজ্য শুরু করেন এবং তিনি কিন্তু এই কলকাতা কেন্দ্রিক কাপড়ের ব্যবসায় আস্তে আস্তে সফল হইতে থাকেন। তার দেখা দেখিতে ভারতের অন্যান্য বিভিন্ন রাজ্য থেকে ইহুদিরা এসে কলকাতায় ব্যবসা বাণিজ্য করা শুরু করে। বেশ কিছু বাণিজ্য কুঠি তারা স্থাপন করে, বেশিরভাগই ছিল কাপড় চোপড় কেন্দ্রিক, অর্থাৎ মুসলিম কাপড়, রেশম কাপড়, তারপর কাপড় প্রসেস করার জন্য যে নীল দরকার হতো সেই নীলের যে ব্যবসা, এগুলি কেন্দ্রিক। এবং আস্তে আস্তে কলকাতায় এই ইহুদি কমিউনিটিটা বড় হইতে থাকে। ফাইনালি 1831 সালে তারা প্রথমবারের মতন কলকাতায় ইহুদিদের যে প্রার্থনাগার বা সিনাগগ সেটা তৈরি করে, যেটার নাম হচ্ছে নেভে শ্যালোম সিনাগগ। এটা হচ্ছে বাংলায় প্রথম ইহুদিদের সিনাগগ এবং এই সিনাগগটা এখনো কলকাতাতে আছে ফাংশনিং, অনেকেই সেখানে ঘুরতে যায়। এছাড়াও তার প্রায় 50 বছর পর 1884 সালে ভারতবর্ষের সবচেয়ে বড় ইহুদি সিনাগগ প্রতিষ্ঠা করেন একজন ইহুদি ব্যবসায়ী কলকাতাতেই, যেটার নাম হচ্ছে মেগান ডেভিড সিনাগগ। এই সিনাগগ গুলিকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্যের ভালো সুযোগ সুবিধা থাকার কারণে কলকাতায় ইহুদি কমিউনিটি বড় হইতে থাকে এবং ইহুদিদের বাংলায় প্রথম যে কবরস্থান বা সিমেটারি সেটাও তৈরি করা হয় কলকাতার নারিকেলডাঙ্গা নামক একটা জায়গায়, যেটা এখনো আছে। এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, স্পেশালি বাংলা বা তার আশেপাশের অঞ্চলে এখনো যদি কোনো ইহুদি মারা যায় তাকে কিন্তু সেই নারিকেলডাঙ্গা ইহুদি সিমেটারিতেই সমাহিত করা হয়। কলকাতা চ্যাপ্টারটা আমরা এখানেই ক্লোজ করি, কারণ আমাদের আজকে আলোচ্য বিষয় তো বাংলাদেশি ইহুদিরা কিভাবে আসে। এই আলোচনাটায় এবার প্রবেশ করি, কারণ আগের অংশটা জানা জরুরি ছিল। তো প্রথম যে ব্যক্তি বাংলায় আসেন বা কলকাতায় আসেন, অ্যারন শ্যালম কোহেন, উনি পরবর্তীতে তার কাপড়ের ব্যবসা যখন সফল হতে থাকে আস্তে আস্তে উনি বুঝতে পারেন যে কাপড়ের জন্য কলকাতার তুলনায় বাংলাদেশের যে ঢাকা, এটা বেশি বিখ্যাত। কারণ সেই সময় সবচেয়ে দামি এবং ডিমান্ডিং কাপড় ছিল মুসলিম কাপড়, আর এই মুসলিম কাপড়টা তৈরি তো ঢাকা এবং তার আশেপাশের অঞ্চলে। উনি দেখতে পান যে কলকাতার তুলনায় উনি যদি ঢাকায় চলে আসেন ব্যবসা বাণিজ্য করার জন্য, তাহলে তার ব্যবসার জন্য এটা বেশি লাভজনক হবে। তো ফাইনালি কলকাতায় আসার প্রায় 19 বছর পর, অর্থাৎ 1817 সালে তিনি চলে আসেন ঢাকার, স্পেসিফিক্যালি বর্তমান ঢাকার আরমানিটোলায়। আরমানিটোলায় এসে তিনি ব্যবসা বাণিজ্য শুরু করেন, বিশেষ করে মুসলিম কাপড় আমদানি রপ্তানি, এবং ব্যবসা উনি বেশ সফল হন। তার সফলতা দেখে আরো কিছু মানুষজন তার সঙ্গে যোগাযোগ করে, ঢাকা থেকে তারা কাপড় আনা নেওয়া শুরু করে, বাট ঠিক স্থায়ীভাবে ওইভাবে কেউ বসবাস করতেছিল না। ফাইনালি 1822 সালে এই অ্যারন শ্যালম কোহেন সাহেব তার মেয়ে লুনা কোহেনকে বিয়ে দেন একজন সিরিয়ান ইহুদি, তার নাম মোজেস ডুয়েক। এই মোজেস ডুয়েকের সঙ্গে পরবর্তীতে মেয়ের বিয়ের পর মোজেস ডুয়েককে তিনি তার কাপড়ের ব্যবসাটা বুঝাই দেন ঢাকার, এবং তিনি ঢাকা থেকে কলকাতা চলে যান, কারণ ততদিন ওনার একটা বয়স হয়ে গেছিল আর কলকাতাতে ইহুদি কমিউনিটিটা মোটামুটি স্ট্রং ছিল। এবং তার মেয়ে অর্থাৎ লুনা কোহেন এবং তার হাজবেন্ড মোজেস ডুয়েক, এই দুজন পার্মানেন্টলি ঢাকায় বসবাস করা শুরু করে ঢাকার আরমানিটোলাতে। বলা যেতে পারে এই লুনা কোহেন এবং মোজেস ডুয়েক যে দম্পতি, ওনারাই হচ্ছেন বাংলাদেশে বসবাস করা প্রথম ইহুদি পরিবার। এই মোজেস ডুয়েক সাহেবের বাড়ি মূলত সিরিয়াতে, উনি একজন সিরিয়ান ইহুদি। তার নেটওয়ার্ক বেশ বড় ছিল, ইরাক এবং সিরিয়া কেন্দ্রিক অনেক ইহুদিদেরকে তিনি চিনতেন। তার পরামর্শে, তার ইনফ্লুয়েন্সে ইরাক এবং সিরিয়া থেকে অনেক ইহুদিরাই তখন এই বাংলাদেশে বা সেই সময় যে পূর্ব বাংলা বলা হতো, বিশেষ করে ঢাকায় আসতে শুরু করে এই মুসলিমের ব্যবসা করার জন্য। এবং আস্তে আস্তে ইহুদি কমিউনিটিটা পুরান ঢাকার আরমানিটোলাকে কেন্দ্র করে বড় হইতে থাকে। এছাড়াও বেশ কিছু ইহুদি পরবর্তীতে ঢাকা ছেড়ে চিটাগাং আর রাজশাহীতে চলে যায়। চিটাগাং ছিল সেই সময় এই অঞ্চলে একমাত্র পোর্ট, তো ব্যবসা বাণিজ্য কেন্দ্রই তো ছিল চিটাগাং, ওই ব্যবসা বাণিজ্য সুবিধার জন্য সেখানে যায়। এছাড়াও রাজশাহীতে যায়, কারণ রাজশাহীতে ব্যাপক পরিমাণে সিল্ক বা রেশমের কাপড় উৎপন্ন হইতো। রেশমের কাপড়েরও কিন্তু ভালো ডিমান্ড ছিল ওয়ার্ল্ড ওয়াইড, কারণ মোস্টলি সবাই এফোর্ড করতে পারতো না। এইভাবে করে রাজশাহী এবং চিটাগংয়েও ইহুদি জনসংখ্যার পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে। পুরো 19 শতক জুড়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দুই জায়গাতেই আস্তে আস্তে করে ইহুদি জনসংখ্যা বাড়তে থাকে, এবং ধারণা করা হয় 19 শতকের শেষ দিকে এসে বাংলাদেশে যে অংশ, অর্থাৎ পূর্ব বাংলায় 1000-এর বেশি ইহুদি বসবাস করত, আর পশ্চিমবঙ্গে 5000-এর বেশি ইহুদি বসবাস করত। পরবর্তীতে সমস্যা যেটা হয়, 20 শতকে এসে ইংরেজরা তাদের রাজধানী আস্তে আস্তে দিল্লির দিকে শিফট করে। কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে এই বাংলা অঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব আস্তে আস্তে কমতে থাকে। এছাড়াও মুসলিম ততদিনে প্রায় বিলুপ্ত হয়ে গেছে ইংরেজদের অত্যাচার নিপীড়নে, তাই বাংলার অর্থনৈতিক গুরুত্ব আস্তে আস্তে কমতেছে। এখন ইহুদিরা তো মূলত এখানে এসে সেটেলমেন্ট তৈরি করত ব্যবসা বাণিজ্যের সুবিধার কারণে। গ্লোবালিও তারা এটাই করে, তারা ব্যবসা খুব ভালো বুঝে। তো যেহেতু অর্থনৈতিক গুরুত্ব বা ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা আস্তে আস্তে কমতেছে, তাই অনেক ইহুদিরাই পরবর্তীতে বাংলা অঞ্চল ছেড়ে, অর্থাৎ পূর্ববঙ্গ বা পশ্চিমবঙ্গ ছেড়ে দিয়ে ভারতের অন্যান্য অঞ্চলে চলে যাওয়া শুরু করে। বাট তারপরে অনেকেরই ছিল এখানে একদম প্রতিষ্ঠিত ব্যবসা, পরিবার নিয়ে ঘর বাড়ি অনেক কিছু করে ফেলছেন, তাই সবাই যেতে পারেন নাই। এইভাবে করে একসময় ইংরেজ আমল শেষ হয়, ভারত পাকিস্তান ভাগ হয়। পাকিস্তান নামক আলাদা রাষ্ট্রটা যখন তৈরি হয়, তখন দেখা গেল বর্তমান যে বাংলাদেশ বা তৎকালীন সময় যে পূর্ব পাকিস্তান ছিল, এখানে 135 জন ইহুদি বসবাস করে। এটা হচ্ছে অরিজিনালি
ডকুমেন্টেড আদমশুমারির হিসাব। এখন এই 135 জনের বাইরেও আরো ইহুদি থাকতে পারে যাদেরকে হয়তো সেভাবে আদমশুমারিতে কাউন্ট করা যায় না। এই 135 জন ইহুদিদের মধ্যে একজন ছিলেন মর্দেকাই কোহেন, যিনি বিটিভির প্রথম সংবাদ পাঠক ছিলেন। তার দাদা এই বাংলা অঞ্চলে রাজশাহীতে এসেছিলেন সিল্কের ব্যবসা বা রেশম কাপড়ের ব্যবসা করার জন্য। পরবর্তীতে রেশম কাপড়ের ব্যবসা আস্তে আস্তে ফল করলে তার বাবা একটা মোটরসাইকেল এবং রেগুলার বাইসাইকেল সারাই করার একটা কারখানা দেন রাজশাহীতে। এটা তাদের একটা পারিবারিক ব্যবসা ছিল এবং ওনার জন্ম ওই রাজশাহীতেই হয়। তবে তার নানার বাড়ি আবার ছিল ভারতের কলকাতায়, তার মা বড় ছিলেন কলকাতাতে। পরবর্তীতে বাবার বাড়ি বা দাদার বাড়ি এখানে থাকার কারণে কোহেন সাহেব রাজশাহীতেই বড় হন, রাজশাহী কলেজের স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেন। পরবর্তীতে তিনি প্রথমে বাংলাদেশ বেতার এবং পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনে চাকরি নেন, এছাড়াও বিভিন্ন সিনেমাতে অভিনয় করেন। পাকিস্তান আমলেও আসলে ইহুদিদের নিয়ে এই অঞ্চলে তেমন কোনো সমস্যা ছিল না, তারা শান্তিতেই বসবাস করত। পাবলিক পারসেপশন তাদের ব্যাপারে ভালোই ছিল। সমস্যাটা হয় 1968 সালে। 1968 সালে আরব ইসরায়েল যুদ্ধের পরে ইসরায়েল যখন একরকম জোরপূর্বক ফিলিস্তিন দখল করে নেয়, তাদের প্রভাব প্রতিপত্তি বাড়াইতে থাকে, এটা সাধারণ মুসলিমরা ভালোভাবে নেয় নেই, ভালোভাবে নেয়ার কথাও না। আমরা এই ইতিহাস তো কম বেশি সবাই জানি। এই 1968 সালের আরব ইসরায়েল যুদ্ধের পরে আস্তে আস্তে বাংলাদেশের সাধারণ মুসলিমদের মধ্যে ইহুদিদের প্রতি বিদ্বেষ বাড়তে থাকে এবং নিজেদের সেফটি বা অন্যান্য সুযোগ সুবিধার কথা চিন্তা করে বেশিরভাগ ইহুদিরাই সেই সময় বাংলাদেশ ছেড়ে কলকাতায় চলে যান। এর মধ্যে এই মর্দেকাই কোহেন সাহেব ছিলেন। তিনি তার স্ত্রী এবং 3 সন্তানকে নিয়ে বাংলাদেশ থেকে বিটিভির চাকরি ছেড়ে দিয়ে কলকাতায় গিয়ে পার্মানেন্টলি বসবাস করা শুরু করেন। 1968 সালের পরে সেইভাবে আর প্রকাশ্যে বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানে ইহুদি পরিচয় দিয়ে কেউ বসবাস করতো না, বাট চাইলেও আসলে সবার পক্ষে যাওয়া সম্ভব হয় নাই। অফিসিয়ালি ডকুমেন্ট অনুযায়ী সর্বশেষ বাংলাদেশে ইহুদি পরিবারের বসবাস ছিল 1986 সালে। 1986 সালে জোসেফ এডওয়ার্ড নামক এক ভদ্রলোক তিনি পার্মানেন্টলি বাংলাদেশ ছেড়ে কানাডাতে চলে যান। পরবর্তীতে 2022 সালের দিকে তিনি বাংলাদেশি একজন জার্নালিস্টের কাছে একটা পত্রিকায় সাক্ষাৎকার দেন এবং তিনি জানান যে তিনি একজন ইহুদি পরিবারের সন্তান। তার বাবার নাম ডেভিড এডওয়ার্ড আর তার চাচার নাম ছিল এজরা এডওয়ার্ড। তাদের মূল আদি নিবাস ছিল কলকাতায়, বাট তার বাবা ডেভিড এডওয়ার্ড চিটাগং শিপইয়ার্ডে একটা কোম্পানিতে অ্যাকাউন্টেন্টের চাকরি পান এবং ভালো বেতনে চাকরি হওয়ার কারণে তিনি পার্মানেন্টলি চিটাগংয়ে চলে আসেন। তার সঙ্গে তার ভাইও আসে, অর্থাৎ এজরা এডওয়ার্ড। এসে তারা পার্মানেন্টলি চিটাগংয়ে থাকা শুরু করে। তার চাচা হচ্ছে ব্যবসা করতো এজরা এডওয়ার্ডসে। বাট যেহেতু সেই সময় আস্তে আস্তে 1968 পর ইহুদিদের সম্পর্কে পারসেপশন খারাপ হইতে থাকে, তাই তারা নিজেদের পরিচয় একটা গোপন করে ফেলে এবং তারা নিজেদেরকে পরিচয় দিতে থাকে ক্যাথলিক খ্রিস্টান হিসেবে। এবং তার বাবার যে বা চাচার যে অরিজিনাল নাম সেটা কিন্তু ডেভিড এডওয়ার্ড বা এজরা এডওয়ার্ড না, তাদের অরিজিনাল নাম ছিল ডেভিড বারক এবং এজরা বারক। বাট বারক এই উপাধিটা যে ইহুদিদের, এটা কম বেশি সবাই জানতো। তাই নিজেদের খ্রিস্টান পরিচয় তৈরি করার জন্য একজন খ্রিস্টান পাদ্রির পরামর্শে তারা এডওয়ার্ড উপাধি গ্রহণ করেন এবং বারক উপাধিটা ত্যাগ করেন। এর মধ্যে আবার তার চাচা এজরা এডওয়ার্ড সে একজন চাকমা রাজকন্যাকে বিয়ে করে, যেই ঘরে আবার তাদের একটা ছেলেও হয়। ওই ছেলের জন্ম দিতে গিয়ে তার চাচি অর্থাৎ এডওয়ার্ডের ওয়াইফ তিনি মারা যান। তো যেহেতু মা ছিল না, তাই তাকে একটা মুসলিম পরিবারে দত্তক দিয়ে দেওয়া হয় এবং তার মতে এখনো তার সেই চাচাতো ভাই বাংলাদেশে বসবাস করে, যদিও তার নাম পরিচয় একদমই গোপন বা কেউ জানে না আসলে সে কোথায় আছে। এছাড়াও তার জানা মতে 2022 সালের কথা অনুযায়ী বাংলাদেশে অন্তত 4টা ইহুদি পরিবার বসবাস করে, বাট তারা নিজেদের পরিচয় প্রকাশ করতে ভয় পায়। যেহেতু এখানকার মানুষের পারসেপশন ইহুদিদের ব্যাপারে মোটেই ভালো না, তাই তারা নিজেদেরকে ক্যাথলিক খ্রিস্টান পরিচয় দিয়েই থাকে। এবং তিনি বলেন যে কোনোভাবেই তিনি এই 4টা পরিবারের পরিচয় উন্মোচন করবেন না, কারণ তাদেরকে কোনো ঝুঁকিতে তিনি ফেলতে চান না। আবার এও তিনি জানান যে এটা ওনার জানা মতে 4টা পরিবার, এর বাইরেও আসলে অনেক ইহুদি পরিবার থাকতে পারে যারা নিজেদের ক্যাথলিক হিসেবে পরিচয় দেয়, বাট হয়তোবা তারা ক্যাথলিক না, তারা মূলত খ্রিস্টান। তো এইভাবেই আসলে আরব ইসরায়েল যুদ্ধের পরে বাংলাদেশে যে 200 বছর থাকা ইহুদি যারা ছিল তাদের ইতিহাসটা শেষ হয়। বাট ভিডিওটা শেষ করার আগে একটা ইন্টারেস্টিং জিনিস বলি। এই যে মর্দেকাই কোহেন সাহেব, উনি বাংলাদেশ টিভিতে প্রথম সংবাদ পাঠক ছিলেন। তাকে 2014 সালে অর্থাৎ বিটিভির যখন সুবর্ণ জয়ন্তী হয় বা 50 বছর পূর্তি হয়, সেই 50 বছর পূর্তি অনুষ্ঠানে তাকে দাওয়াত দেওয়া হয় এবং তিনি ঢাকাতে তখন আসেন 2014 সালে। তবে তিনি তখন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত ছিলেন, তাই তিনি মিডিয়াতে প্রকাশ্যে কথা বলেন নাই। তার ওয়াইফ, তার নাম হচ্ছে জোয়ান্না এলিন কোহেন, ওই বা সংক্ষেপে যাকে জো কোহেন নামে ডাকা হয়, জো কোহেন বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে কথাবার্তা বলেন, বিভিন্ন পত্রিকায় সাক্ষাৎকার দেন। সেখানে তিনি জানান যে মর্দেকাই কোহেন সাহেব এখনো নিজেকে বরেন্দ্র অঞ্চলের বাঙালি ইহুদি বলেই পরিচয় দেন। তিনি সবসময় বলতেন যে তার দেশ অরিজিনালি বাংলাদেশ, তিনি বাংলাদেশকে ভালোবাসেন এবং পৃথিবীতে বাংলাদেশের যে সুন্দর মনোরম কোনো দেশ নাই। বাংলাদেশের আমের যে টেস্ট, রাজশাহীর দইয়ের যে টেস্ট, এইটার সঙ্গে পৃথিবীর কোনো খাবারের টেস্টের তুলনা হয় না। এবং তিনি বলতেন যে তিনি সবসময় বাংলাদেশকে তার হৃদয়ে ধারণ করেন। এখন আসলে ইসরায়েল নামক একটা রাষ্ট্র, সেটা নিজেদের স্বার্থের জন্য মুসলিমদের ক্ষতি তো করতেছে, ইভেন বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় থাকা ইহুদিদের, সাধারণ ইহুদিদেরও
ক্ষতি করতেছে। এই যে সাধারণ ইহুদি ধরেন মর্দেকাই কোহেন বা তার মতো যারা ছিল তাদের তো আসলে কোনো দোষ ছিল না, বাট শুধুমাত্র ইসরায়েল নামক একটা দেশ তাদের যে জায়নবাদী আচার আচরণ এগুলির কারণে আজকে সাধারণ ইহুদিরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এই ধরনের বিপদ আপদের মধ্যেই আছে। যাই হোক, এটা আসলে আমার ব্যাখ্যার বিষয় না, এই বিষয়ে আমার জ্ঞানও খুব কম। বাট বাংলাদেশে যে ইহুদিদের উপস্থিতি, তাদের যে থাকা, তাদের 200 বছরের ইতিহাস, পুরো ব্যাপারটা আমার কাছে খুব ফ্যাসিনেটিং মনে হয়েছে। এই জন্যই মূলত আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা। হোপফুলি ভিডিওটা ভালো ছিল বা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, বন্ধু বান্ধবের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন যেন তারাও ব্যাপারগুলি জানতে পারে। আর ভালো থাকেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।